লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এই তো আমার সুইট লিটল সিস্টারকে নিয়ে আমি এসে গেছি। সাবধান! মালিকায়ে আলিয়া, মালিকায়ে হুসন, আমাদের দাদা ভাই का दिल का नूर, कोहिनूर जैसा আমাদের বৌদি पधार रहे हैं। ছোটদা ভাই না মেঘকে নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করছে, কিন্তু জাস্ট আমি নিতে পারছি না। একদম ঠিক বলেছিস, অসহ্য লাগছে। এসো 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 এসো। ওয়াও, এই তো মেঘলা আকাশে সূর্যোদয় হয়েছে, আমার বৌদি হেসেছে। লাল, এটা কিন্তু ঠিক না, আমার বোনের সঙ্গে খুব আনফেয়ার হচ্ছে। কেন কেন? না হয় অসাবধানে একবার ওর পায়ে লেগে একটা কাণ্ড হয়ে গেছে, তাই বলে ও যতবার যেখানে যাবে তুমি সবাইকে এভাবে সাবধান করবে? এমা, না না বৌদি, আমি সত্যি বলছি, আমি কিন্তু এইসব কথা মাথায় নিয়ে বলিনি। আচ্ছা আচ্ছা, তুমি কি ভেবে বলেছো সেটা আমি খুবই ভালো করে জানি। মেঘ, এত দেরি হলো কেন ওপরে? ও তো আসতেই চাইছিল না কাকিমণি, আমি ওকে জোর করে নিয়ে এলাম। মেঘ যখন আসতে চাইছিল না, তুমি শুধু শুধু জোর করলে কেন ময়ূরীদি? এই মেঘ কি? ও তোদের বড় বৌদি, বৌদি বলে ডাক। কিন্তু ঠাম্মি, ও তো অনেক ছোট, আমরা সেম এজ, ওকে অত বৌদি বৌদি করতে পারবো না। সে বয়সে সমান হোক আর ছোটই হোক, ও হচ্ছে মানেও বড়, সম্পর্কেও বড়। ও হচ্ছে তোমাদের বড় দাদার বউ, বৌদি বলে ডাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সে নয় হবে। মেঘ, তুমি আসতে চাইছিলে না কেন? আমাদের পছন্দ হয়নি? এমা, না না, কি বলছেন? আমার পছন্দ। আর বলো না কাকিমণি, মেঘ তো আসলে কারোর সঙ্গেই হেসে মিশতে পারে না, ওই এক কোনায় চুপচাপ বসে থাকে। আরে বাবা, হই হই করবি, এনজয় করবি তা না, সব সময় কিরকম একটা ব্রুডিং ফেস নিয়ে থাকে। এত ব্রুড করার কি আছে, আমি তো সেটাই বুঝি। আরে বাবা, তোমরা সবাই মিলে ওকে একটু সময় দাও। ও তো আমাদের এখানে কাউকে জানেও না, চেনেও না। আচ্ছা, একটা কথা বলি, ও আমাদের বাড়িতে আসার পর ওর সঙ্গে যা যা হয়েছে, তাতে যদি ও আমাদের কম পছন্দ করে, এতে কি ওর দোষ বলা যায় নাকি আমাদের দোষ? ও একটা নতুন জায়গায় এসেছে, ওকে আপন করে নেওয়ার দায়িত্ব তো আমাদের। রাইট, ঠাম্মা একদম ঠিক কথা বলেছে, আই এগ্রি টু দিস। আমার একটা রিকোয়েস্ট আছে, মেঘ ধরি বড় বৌদি, আমিও কিন্তু তোমার এক ননদ, মাস্তুতো। আমি তোমার বাসরে আসতে পারিনি, শুনেছি তুমি নাকি খুব ভালো গান গাও, একটা গান শোনাও না? একদম ঠিক কথা বলেছো, একটা গান ধরো তো, একটা গান ধরো। আমার প্রাণটা ভীষণ গান গান করছে, আমরা চাতক পাখির মতো নাকি মাচুন। কোথায় গেছিলে? কাউন্সেলিং করতে। কার? ডাক্তারদের তাদের পেশেন্টদের পরিচয় ডিসক্লোজ করতে নেই। কখনোই সোজা কথা সোজাভাবে বলবে না, তাই না? এই মেঘ, আরে গান ধরো, শুরু করো শুরু করো শুরু করো। তুমি শুরু না করলে এদিকে থামবে না, মানে বকাঝকা। মেঘ প্লিজ, ভাঙা রেকর্ডের মতো আবার বলবি না, হ্যাঁ, যে আমি গান গাইবো না। না, তোকে তো সবাই গান গাইতে বলবে, তুই প্রথমে বলবি গান গাইবো না, তারপর তো ঠিকই গান গাইবি, তা একবারই গেয়ে দে। আরে ওটাকে বলে একটু দর বাড়ানো, তাই না বৌদি? আমি কিন্তু একবারও এখন বলিনি যে আমি গান গাইবো না। দেখো দেখো সবাই, তোমরা শুধু শুধু আমার বড় নাথ বউকে দোষারোপ করছো। ও নাথ বউ, কন্যা একটা গান। হ্যাঁ হ্যাঁ, মেঘ তুমি একটা গান শোনা। অসহ্য, সব সময় কেউ না কেউ গান গাইতে বলবে মেঘকে, ও গাইবে আর তারপরেই প্রশংসার বান ডাকবে। ডিসকাস্টিং। আয় আয় নাথ বউ, আয়। খেলা ঘর বাঁধতে লেগেছি আমার
কি সারা বাড়ি ভর্তি লোক, তুমি ঘরে দরজা বন্ধ করে শুয়ে আছো? তোমার কি শরীর খারাপ? মধুমিতা, শুনছো? হ্যাঁ শুনছি। না শুনে উপায় আছে আমার? ভগবান তো তোমার কথা শোনার জন্য এই জগতে আমাকে পাঠিয়েছেন। জগৎ শুদ্ধ লোক বলে কি চমৎকার কথা বলে মিস্টার রয়, আর সেই কথার ভেতরের বিষ আমাকেই পান করতে হয়। কি সব বলছো মধুমিতা? বিষ পান? বাড়ি ভর্তি লোক, তাদের কথা একটু ভাবো। লোক আছে তো আমি কি করব? যারা যারা বাড়িতে এসেছে তারা তো তামাশা দেখার জন্য বসে রয়েছে। তাদেরকে বলো যে শো শেষ হয়ে গেছে, আর কিছু দেখার নেই, এবার যে যার নিজের বাড়ি ফিরে যান। এভাবে কথা বলো না মধুমিতা, ওরা তোমার আত্মীয় পরিজন। কে আত্মীয়? হ্যাঁ, কে আত্মীয়? কিসের আত্মীয়? ছেলেবেলা থেকে শুনেছিলাম যে স্বামী নাকি পরম আত্মীয়। তো সেই পরম আত্মীয় আমার সঙ্গে কি করলো সেটা তো দেখলাম। আমার পেছন থেকে আমার পরম আত্মীয় ছুরি মারলো। আচ্ছা মধুমিতা, তোমার কেন এটা মনে হচ্ছে যে আমি তোমাকে পেছন থেকে ছুরি মেরেছি? সব জানতে তুমি, সব জানতে তুমি প্রথম দিন থেকে। শুধু আমার ময়ূরীটাকে নিয়ে খেললে তুমি। তোমাকে কিভাবে বললে তুমি বিশ্বাস করবে আমি জানি না। তোমাদের চোখের সামনে সৌরনীলের ফোন এসেছিল আমার কাছে, তুমি ছিলে সেখানে। গায়ে হলুদের তত্ত্ব তখন ও বাড়ি থেকে আমাদের বাড়িতে এসে গেছে, তখন আমাকে বলেছে সৌরনীল। তুমি যদি তখনও বলতে, এই বিয়েটা যদি থামিয়ে দিতে, তাহলে ময়ূরীর এই অবস্থা হতো না। এক হাট লোকের সামনে ময়ূরীর এই অপমানটা হতো না। তো অনর্থ তুমি ঘটিয়েছো তুমি জানো? সৌরনীলের গায়ের হলুদে ময়ূরীর গায়ে হলুদ হয়েছে। সকালে সব পুজো ময়ূরীর নামে হয়েছে। তুমি বোঝো এসবের মানে? সত্যি এসবের মানে আমি বুঝি না। আমি শুধু বুঝি যে একটা বিয়েতে সব থেকে যেটা প্রয়োজন সেটা হলো ভালোবাসা। দুটো মানুষের অন্তরের মিল, একের জন্য অন্যের ফিলিংস। মধুমিতা, তুমি শোনোনি সৌরনীলের কথাগুলো, আমি শুনেছি। আমি তার ভেতরের ইমোশনটা, ভালোবাসাটা ফিল করেছি। থামো, থামো তুমি। ইমোশন দেখছো? সে ছেলের এত বড় সাহস হয় কি করে আমার ময়ূরীকে অপমান করার? আর তুমি বাবা হয়ে সেই অপমানটা তাকে করতে দিলে। তোমার লজ্জা করলো না একবারও? সারাটা জীবন ধরে না তুমি মেঘের বাবা হয়ে কাটালে, একটা দিনের জন্য ময়ূরীকে নিজের মেয়ে ভাবতে পারলে না। আমি তো এখনো ভাবতেই পারছি না যে আমার ময়ূরীর সাথে এমন ঘটনা ঘটেছে। আর তার বাবা তার কথা না ভেবে তাকে যে চরম আঘাতটা করলো তার ইমোশনের কথা ভাবছে। ভেবেছি মধুমিতা, ভেবেছি বলেই আমি বাধা দিইনি ওকে। জোর করিনি ময়ূরীকে বিয়ে করতে। ও যদি জোর করে ময়ূরীকে বিয়ে করত, তাহলে সেই বিয়ে কি খুব সুখের হতো? কেন তুমি বিয়েটা ক্যান্সেল করে দিলে না? কেন দিলে না বলো? তাহলে তো বলতে পারো আমি এখানে কিছুটা লোভী হয়ে পড়েছিলাম। সৌরনীলের কথা বলা শুনে আমি বুঝেছিলাম যে মেঘকেও কতখানি ভালোবাসে। ভালোবাসে বলেই এত অকপটে সব কথাগুলো আমাকে বলতে পেরেছিল। আর কিচ্ছু ভাবেনি বলার আগে, শুধুই মেঘের কথা ভেবেছিল। মধুমিতা, এমন একবজ্ঞা ভাবে আমি কখনো মেঘের কথা ভাবতে পারিনি। ওর মনটা পরিষ্কার ছিল বলেই। চুপ করো তুমি। মন পরিষ্কার দেখাতে এসেছো? এতদিন ধরে ময়ূরীর সঙ্গে প্রেম প্রেম খেলে হঠাৎ বিয়ের দিন সকালে মনে হলো যে না, তোমাকে না, তোমার মনকে আমি বিয়ে করবো। কথাটা বোধহয় ঠিক নয় মধুমিতা। একটা দিনের জন্য ও কিন্তু প্রেম প্রেম খেলেনি ময়ূরীর সঙ্গে। আর কাল তো শুনলাম ও সব থেকে আগে ময়ূরীকেই বলেছিল বিয়ে না করার কথা, ময়ূরী শোনেনি। ব্যাস, তাহলে তো হয়ে গেল। দোষ তো তাহলে আমার ময়ূরীর। দোষ গুণের কথা হচ্ছে না, আমি শুধু বলছি যে সৌরনীল কারোর সঙ্গে খেলেনি। বিয়ের কথাবার্তা হওয়ার পর কতটুকু সময় পাওয়া গেছে? শুধু শুধু দোষ দিও না ছেলেটাকে। আমার মাঝে মাঝে কি মনে হয় বলো তো, আমার মনে হয় সৌরনীল টাকা দিয়ে তোমাকে উকিল রেখেছে ওর হয়ে ওকালতি করতে। যাকে যাক, আমাকে আর বকিও না। তোমার মেয়ের বিয়ে হচ্ছে, যা করার তুমি করো। কোথায় লোক এসেছে, তাদের কি করে আপ্যায়ন করবে, কোথায় রাখবে, যা করার তুমি করো, তুমি ভেবে করবে। আমার কারোর বিয়ে হচ্ছে না। পারলে না মেয়েকে আমি ত্যায্য কন্যা করব। আমি তোমাকে বলে দিচ্ছি, এই বিয়ে না ওকেও সুখী করবে না।
নিজের দিদি চোখের জলের মূল্য না দিয়ে ড্যাং ডেঙে এসে বিয়ে করে চলে গেল তো, ও কোনোদিনও সুখী হবে না, কোনোদিনও সুখী হবে না, তুমি দেখে নিও। মধুমিতা, এতটা অকরুণ হয়েও না মেয়েটার উপরে। ওর কোনটা দোষ? ওর এটুকুই দোষ যে অসুস্থ নয়। ও ময়ূরীকে বাঁচিয়ে রেখেছে নীরবে এতদিন ধরে। ওর দোষ যে একটা ছেলে ওকে পাগলের মতো ভালোবেসেছে। থামো তুমি, তোমার মুখে না এই প্রেমের কাহিনী শুনতে আমার আর ভালো লাগছে না। থামো। বেশ, বলবো না। শুধু একটা অনুরোধ, তত্ত্বগুলো গোছাবার ব্যবস্থা করো। কালকে ও বাড়িতে পাঠাতে হবে তো, কাকে কি করতে হবে বলে দাও একটু। আমি আমার কথা বলে দিয়েছি, ওই জিনিসের একটাও মেঘের তত্ত্বে যাবে না। মধুমিতা, অবুঝের মতো কথা বলো না। তাই সই। ময়ূরী ফিরেছে? না। আমার আর ভালো লাগে না, বারবার মেয়েটাকে মানা করলাম ও বাড়িতে যেতে, সেই গেল মেয়েটা। ওর মনের মধ্যে যে কি হচ্ছে সেটা আমি নিজেই বুঝে উঠতে পারছি না। কি করে সবকিছু সহ্য করছে আমার মেয়েটা। যা যা ওর প্রাপ্য ছিল সব কেড়ে নিল ওর বোনটা ওর কাছ থেকে। একবারও বললো না যে না দিদি আমি এই বিয়েটা করবো না? বলেছে, একবার নয় বারবার বলেছে। আমি তো তাকে অর্ডার করেছিলাম, বলেছিলাম বিয়ের আসরে বসতে। এই দোষ তুমি ওকে দিও না। জানো, মাঝে মাঝে না আমার খুব অবাক লাগে, তোমার মতো মানুষের সঙ্গে 25 বছরের বেশি আমি কি করে ঘর করলাম বলো তো? কেন সবকিছু চুকিয়ে বুকিয়ে আগেই চলে গেলাম না? তাহলে তো আজকের দিনটা আমাকে দেখতে হতো। একটু মাথাটা ঠান্ডা করো, একটু ভেবে দেখো, এটাই বোধহয় সবচেয়ে ভালো হলো। ময়ূরীকে এমন স্বামীর ঘরে যেতে হলো না যে তাকে ভালোবাসবে না। মেঘ এমন স্বামী পেল যে তাকে খুব ভালোবাসে, তার জন্য যে কোনো এক্সটেন্ট অব্দি যেতে পারে। তুমি দেখো মধুমিতা, আমাদের ময়ূরী এমন একজনকে পাবে যে তাকে ওই রকম ভাবেই ভালোবাসবে, যেমন ভাবে সৌরনীল মেঘকে ভালোবেসেছে। আর সেই অবস্থাটার কথাটা একবার ভাবো তো, যে আমাদের ময়ূরী অসুস্থ হলো আর নীল মেঘকে নিয়ে শহরের বাইরে চলে গেছে, বাসে রুখে দাঁড়িয়ে বলল আমার বউকে এক্সপ্লয়েটেড হতে দেব না, সে ব্লাড দেবে না। ও বলেছে না আমার দিকে আঙুল তুলে যে আমি এক্সপ্লয়েট করি মেঘকে? বলেছে না? কি করবে সেদিন ভেবে দেখেছো? তুমি একটা বারের জন্য ভাবলে না যে তুমি যেটা করলে সেটাই ময়ূরীকে কতটা অসহায় করে দিলে? ভালনারেবল। সবকিছু ময়ূরীর জীবনে কতটা অনিশ্চিত হয়ে গেল, একবারও সেটা তুমি একবারও ভাবলে না। তুমি বারবার বলো না মেঘের মনটা বিরাট, আমার ময়ূরীর মতো নয়। দেখো দেখো আমার সেই ছোট মনের মেয়েটা তার বোনের নিজের সংসার গুছিয়ে দিতে তাকে নতুন জায়গায় সেটেল করতে চলে গেছে, নিজের বুকের উপর পাথর রেখে। একবার তো তুমি বলো যে তোমার বড় মেয়েটার মনটাও বিরাট, একটা বার বলো। বলতে পারছি না মধুমিতা, আমার ভয় হচ্ছে ময়ূরীর এই উদ্যোগ করে ও বাড়িতে যাওয়ায় তার মনের মধ্যে প্রলয় তাকে কোনো ভুল দিকে ঠেলছে না তো? সেই প্রবণতা যে তার আছে এ আমি বাবা হয়ে জানি। পিসি, কি গো, কেমন আছো? হ্যাঁ, ভালো আছো? খাও খাও খাও। আর পিসি, এই বাড়িতে বিয়ে থা না লাগলে দেখা সাক্ষাৎই হয় না, কি বলো? দেখা সাক্ষাৎ করার দায়িত্ব তো তোমাদের এখন বাবা, কিন্তু তোমরা তো বুড়ো বুড়িদের খবরই নাও না। রে সেম সাইড গোল দিয়ে দিয়েছি। পিসিমা, বিয়েটা এমন একটা ব্যাপার যেটা নাকি সকলের কাছে এনে দেয়। ধরো বছরে যদি একাধিকবার এরকম বিয়ে হয় কেমন হয়? এই যে ভাস্কর, এখানে বসে বসে বাজে না বকে একটা কাজ করো তো দেখি। আঁকা করো বৌদি, তোমার লক্ষণ দেওয়ার হাজির। এই দেওরটি হলো একই অঙ্গে লক্ষণ প্লাস হনুমান। থামো তো, যাও গিয়ে দেখো বাড়িতে যারা যারা রয়েছেন তাদের সকলের খাওয়া হয়েছে কিনা। আজ মিছিমিছি দেরি করে কাজ নেই। আর এর জন্য কোনো যাওয়ার কি আছে? আমি এখানে বসে বলে দিচ্ছি সকালে খাওয়া হয়নি, আমারই তো হয়নি। সব সময় আর কি ভাল লাগে না। যাও গিয়ে প্যান্ডেলে গিয়ে দেখে এসো সবার খাওয়া হয়েছে কিনা।
মুশকিল বৌদি। আচ্ছা সকলে বসেছে কিনা কি করে বলি বলো তো? মানে সকলে মানে কত লোক, মানে আয়তনটা কত সেটা তো জানি না। এই তুমি নাকি একই অঙ্গে লক্ষণ আর হনুমান? তা লক্ষণ তো বৌদির জন্য প্রাসাদ ছেড়ে জঙ্গলে গিয়েছিল, আর হনুমান সীতার জন্য সাগর পার হলো। আর তুমি এইটুকু একটু দেখে নিতে পারছো না যে বাড়িতে যারা যারা আছেন তাদের খাওয়া হয়েছে কিনা? দিদি ভাই কিচ্ছু ভাবতে হবে না, বাইরে দুটো ব্যাচকে আমি খাইয়ে দিয়েছি, আর কেউ বাকি নেই। কেউ বাকি নেই? আর আমি তো বাকি আছি। বাড়ির সকলেই বাকি আছে। দিদি ভাই দাদা কখন আসবে? ওই কথাটা আমাকে আর জিজ্ঞেস করিস না রে। তিনি একদিন বাদে আজকে হাসপাতালে গেছে, এখন খুঁটিয়ে খুঁটিয়ে কালকের সব ঘটনা জানবে, আজ সকাল থেকে যা যা হয়েছে তাও জানবে। আমার না আর ভালো লাগে না জানিস তো, এতগুলো লোক রয়েছে আর প্রত্যেকটা কম্পিটেন্ট লোক, কিন্তু ওকে সবার উপরে খবরদারি করতে হবে। সেই জন্যই তো এখনো পর্যন্ত ওই নার্সিংহোমটা অমন সুনামের সঙ্গে চলছে। মা আমি জানি আপনার কাছে আপনার ছেলের সব ঠিক আর আমার সব ভুল। এতদিনে এই বুঝলে বড় বৌমা, আমার ছেলেরাও ঠিক, তোমরাও ঠিক, আমি কারোর ফারাক করি না। বসে আছো কেন? দাদাকে একটা ফোন করো না, দেখো না কখন আসবে, তাহলে তো একসঙ্গে সবাই খেতে পারি। খেপেছো? নো চান্স, আমি সব ফোন টোন করতে পারবো না। আর আজকে আমি হসপিটালে যাইনি, ফোন করলে সকালের সামনে আমায় ঝাড়তে শুরু করবে। বৌদি দেখো, আমি কিন্তু একদম নিয়ম মাফিক দরখাস্ত দিয়ে এইচআরের কাছ থেকে 4 দিনের ছুটি নিয়েছি, কিন্তু দাদাকে সেটা বোঝানো আমার কম্প না। 4 দিনের ছুটি মানে দাদার কাছে একটা ক্ষমাহীন অপরাধ, আমি ফোন করতে পারবো না। আমি ফোন করবো জেঠুকে একটা। না থাক, তোমায় করতে হবে না, বাড়ির কেউ করে নেবে। শোনো, কাজের সময় দাদাকে ফোন করে কোনো লাভ নেই, অর্ধেক সময় ধরে না। ও বড় বৌমা, কুটুম বাড়ির মেয়েটাকে ভালো করে খাইয়েছ তো? দেখো ও যত্নার্থী করো, না হলে কিন্তু বাবু আমাদের বাড়ির নিন্দে হবে। ঠাম্মা, আমি কিন্তু শুধু কুটুম বাড়ির মেয়ে নই, আমি তোমার নাতনিও, সেটা মানো তো এখনো? এই মেয়েটির কথাবার্তা কিন্তু বেশ সুন্দর, নীলের সঙ্গে বেশ মানাতো কিন্তু। কেন, মেঘের সঙ্গে কি কম মানিয়েছে নাকি ঠাকুরজি? ও বড় বৌমা, তুমি বরঞ্চ ময়ূরীকে বসিয়ে দাও, ও খেয়ে নিক। ঠাম্মা, আমি তো এখন খেতে পারবো না। কেন খাবে না কেন? কোনো ব্রত করেছো নাকি? না না, সেরম কিছু না, আসলে মেঘ না খেলে আমি কোনোদিনই খাই না। ও লেখাপড়া নিয়ে অনেক সময় ব্যস্ত থাকে, এক্সট্রা ক্লাস করে, তারপর গ্রুপ স্টাডি করে লেট করে ফিরতো, তখন আমি ওর জন্য খাবার নিয়ে বসে থাকতাম। আমাদের আর কি ছোটবেলা থেকেই এই অভ্যেসটা, একদম মেঘ ছোট্ট ছিল তখন থেকে ওর সব কাজ তো আমিই করে দিই। হ্যাঁ, কিন্তু আজ তো মেঘের নিচে এসে খাওয়া হবে না, ও ঘরেই থাকবে, নীল নিচে এসে খাবে। ও আসলে আমি ওকে সকালে নিচে নিয়ে এলাম তো, তাই ভাবলাম। সে তো নীল তখন এদিকে ছিল না, বাইরে গেছিল। ও আচ্ছা, তাহলে বরং তোমরা মেঘের খাবারটা আমাকে গুছিয়ে দাও, আমি ওকে খাইয়ে দিয়ে আসি, তারপর আমরা একসঙ্গে খাবো। হ্যাঁ ঠিক আছে, আমি গুছিয়ে দিয়ে দিচ্ছি। এই আয় তো আমার সঙ্গে একটু। নীলের মাকে দেখে বেশ বুঝছি ইনি মেঘকে পছন্দ করছেন না, আমার দিকে পাল্লা ভারী আছে। এই ভালো মানুষটা চালিয়ে যাব, উনি মেঘকে কোনোভাবেই আমার জায়গাটা দিতে পারবেন না। আর মেঘ, তোকে আমি আমার জায়গায় এমনি করে নিয়ে নিতে দেব না। শুধু শুধু তুই আমাকে দিয়ে অনেকগুলো খারাপ কাজ করাচ্ছিস রে।